আজ থেকে আগরতলা মিশনে ফের ভিসা সেবা চালু করছে বাংলাদেশ। সহকারী হাইকমিশনে হামলার কারণে 2 মাস বন্ধ থাকে কার্যক্রম। শনিবার পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে 6 সংস্কার কমিশন, জানালেন আইন উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা ফেব্রুয়ারির মাঝামাঝিতে। পাচারের অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের লকার তল্লাশিতে আদালতের অনুমতি চায় দুদক। এবং স্বাস্থ্য খাত সংস্কারে বিএনপির 3 প্রস্তাবনা, নির্বাচন প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারকে কোনো রকম ধোঁয়াশা তৈরি না করার আহ্বান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। আজ থেকে ভারতের আগরতলায় বাংলাদেশ দূতাবাসে ফের ভিসা সেবা দেয়া হবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দূতাবাস। এতে বলা হয়, বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলায় সব প্রকার ভিসা ও কনজুলার সেবা কার্যক্রম চালু হবে। গত 5 অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আসছে ভারতের কিছু মিডিয়া। এর মধ্যে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হলে 2 ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। ওই পরিস্থিতিতে 3 ডিসেম্বর থেকেই আগরতলায় ভিসা ও কনজুলার সেবা বন্ধ থাকে। 8 ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে 6টি সংস্কার কমিশন। কমিশনগুলো সেদিন সর্বসম্মতভাবে সুপারিশ পেশ করবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতে যাত্রা করবে জাতীয় ঐকমত্য কমিশন। সুরাইয়া মুন্নের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সংস্কার প্রস্তাবের নানা দিক নিয়ে আলোচনা হয় সেখানে। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 6টি সংস্কার কমিশন আগামী শনিবার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে, আর ফেব্রুয়ারির মাঝামাঝিতে যাত্রা করবে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। সংস্কার কার্যের ক্ষেত্রে আশুকরণীয় কি আছে, মধ্যমেয়াদে কি আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে, সেটা 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেই ডেটটা ঠিক করা হবে। সংবিধান সংশোধন নিয়ে রাজনৈতিক দলগুলো চাইলে রমজান মাসে কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব বলে জানান উপদেষ্টা। আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে। আসিফ নজরুল বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে কোন পদ্ধতিতে আগানো হবে সেই সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দল। সুষ্ঠু অবাধ নির্বাচন এবং সাথে সাথে এসেনশিয়াল কিছু রাষ্ট্র সংস্কারের প্রশ্নের মীমাংসা করার জন্য। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার হাইকমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠককালে পাচার হওয়া সম্পদ শনাক্ত ও উদ্ধারে সহযোগিতার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজাত শ্রেণী, ঘনিষ্ঠ এবং রাজনীতিবিদরা শত শত বিলিয়ন ডলার চুরি করে টরন্টোর বেগমপাড়া এলাকায় সম্পদ কেনা সহ পাচার করেছে। সম্পদ উদ্ধার এবং রাষ্ট্র সংস্কারে নেওয়া অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানান হাইকমিশনার অজিত সিং। আদালতের আদেশ পেলে বাংলাদেশ ব্যাংকের বলতে থাকা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের লকারে তল্লাশি চালাবে দুদক। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান CRI-তে অভিযান চালানো হয়েছে। প্রতিষ্ঠানটির নামে IFIC ব্যাংকে 35 কোটি টাকার বেশি FDR এর তথ্য মিলেছে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ।
বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজনে গণমাধ্যমের মুখোমুখি হন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভল্ট অবরুদ্ধ করা সহ বেশ কয়েকটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুর্নীতি ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠানের অর্থ কেলেঙ্কারির তথ্য তুলে ধরেন। দুদক মহাপরিচালক জানান, 28 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। জনাব গোলাম মোহাম্মদ আলমগীর গত আয়ের উৎস বহির্ভূত 27 কোটি 86 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগী হিসেবে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে সিআরআই অভিযান চালিয়ে 35 কোটি 21 লক্ষ টাকা এফডিআর এর তথ্য পেয়েছে দুদক। সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি 35 কোটি 21 লক্ষ টাকার এফডিআর রয়েছে। বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে রক্ষিত সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের সন্ধান পায় দুদক। প্রাথমিকভাবে অন্য কর্মকর্তাদের লকারেও বিপুল পরিমাণ বৈদেশিক সম্পদ থাকতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যেই অনুসন্ধান দল পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেলে অন্য ব্যাংকগুলোর লকারেও দুদক অভিযান চালাবে বলে জানান তিনি। শুধু বাংলাদেশ ব্যাংকের জন্য নয়, যে কোনো ব্যাংকে প্রয়োজন হলে সবখানেই যাব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কর্মসূচিতে প্রায় 50 লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আগামী 11 এপ্রিল পর্যন্ত অনলাইন এবং আঞ্চলিক কার্যালয়ে ভোটার হওয়ার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। কোনো তথ্য সংগ্রহকারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে খতিয়ে দেখার কথাও জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গত 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহের কাজ শেষ হয় সোমবার। সংগৃহীত প্রাথমিক তথ্য নিয়ে মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। জানায়, এবারের হালনাগাদে 49,70,388 জন নতুন ভোটার যুক্ত হচ্ছেন। মৃত ভোটার বাদ পড়েছেন 15,23,000। বাদ পড়া ভোটার বৃদ্ধির হার 2.44। নতুন ভোটার নিবন্ধন হয়েছেন 1.46। মোট বৃদ্ধির হার সেক্ষেত্রে 3.9। হালনাগাদে 16 লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। বাদ পড়া ভোটার যারা ছিলেন পুরুষদের ক্ষেত্রে 14 লক্ষ প্লাস আর তথ্য আমরা পেয়েছি, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 16 লাখ। আগামী 11 এপ্রিল পর্যন্ত নিবন্ধন চলবে জানিয়ে আখতার আহমেদ বলেন, মিথ্যা তথ্য দিয়ে কেউ ভোটার হয়েছে কিনা এমন তথ্য নেই ইসির কাছে। যে ভোটার তালিকা হালনাগাদ সঠিক নির্ভুল ভোটার তালিকাটা করার সে প্রচেষ্টা চলমান থাকছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাত সংস্কারে 3 প্রস্তাবনা উপস্থাপন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ খাত ঠিক করতে হলে সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আর সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়া কোনো রকম ধোঁয়াশা তৈরি না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কাজী পাপ্পুকে সঙ্গে নিয়ে তানজিদ ভুঁইয়ার আরেকটি প্রতিবেদন। দেশকে নতুন করে সাজাতে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনার প্রস্তাবনা নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খন্দকার মোশাররফের এই সংবাদ সম্মেলন। 50 বছর আগের তুলনায় জনগণ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন। সময়ের এই পরিবর্তনের সাথে বিশ্বায়ন, তথ্য প্রযুক্তির সহজলভ্যতা জনগণের প্রত্যাশা বৃদ্ধি করেছে বহুলাংশে। এ খাতের সংস্কারে দলের পক্ষ থেকে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। নিরপেক্ষ এবং
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেইভাবে আমরা উত্থাপন করছি, কিন্তু আমরা আশা করি না যে তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করা সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত থাকবে। জাতির জন্য আমরা এই প্রস্তাবনাগুলো উপস্থাপন করছি, যে প্রস্তাবনাগুলো যদি এই সরকার গ্রহণ করে, পরবর্তী যে সরকারই জনগণের সরকার জনগণের নির্বাচনে নির্বাচিত হবে, সেই জনগণের সরকার সেগুলো বাস্তবায়ন করবে। এদিকে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের বলেন, মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, তাই অন্তর্বর্তী সরকারের উচিত সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দ্রুত নির্বাচন দেয়া। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করবেন, করুন, কিন্তু কথা হলো সংস্কারের নাম দিয়ে আরো গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে, গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতা কুক্ষিগত করতে দেশের অর্থনীতি ধ্বংসের পাশাপাশি মানুষের মৌলিক অধিকার হরণ করেছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আর বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন পেছানো ঠিক হবে না। মঙ্গলবার বিকেলে রাজধানীর গোলাপবাগ মাঠে যাত্রাবাড়ি থানা বিএনপি আয়োজিত ৩১ দফা কর্মশালার প্রশিক্ষণ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ৩১ দফার অন্যতম মূল যে সাংবিধানিক সংস্কার রয়েছে, তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ীভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেটিকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে, যাতে কোনো নির্বাচন আর কোনো কারচুপি না হয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা সকল সময় চলবে। সুতরাং এই সংস্কারের কথা বলে যারা আজকের নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করতে চান, এদেশের মানুষ কিন্তু এটা মেনে নেবে না। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও ৩ মাস অপেক্ষা করতে হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা বলেন। চাল ডাল সহ অতি চাহিদা সম্পন্ন পণ্যের ঘাটতি হতে দেয়া হবে না। ভ্যাটের চেয়ে ব্যবসায়ীরা বেশি হারে দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ উপদেষ্টার। বিস্তারিত শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্টে। মূল্যস্ফীতির হার ২ অঙ্ক ছাড়িয়েছে অনেক আগেই, তারপরও অর্থের যোগান বাড়াতে গেল মাসে হঠাৎ করেই ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার, যা মরার উপর খাড়ার ঘায়ের মতো। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, চাল সহ বিভিন্ন পণ্যের মজুত এবং সরবরাহ স্বাভাবিক না থাকায় বেড়েছে মূল্যস্ফীতি। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড়। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা, আমরা তো চাল আজকে আবার বলছি, তারপরে আপনার মুসুর ডাল, এগুলো কিন্তু অনবরত দিচ্ছি। আমাদের কিন্তু একটা বিরাট একটা চাপ পড়েছে ফরেনেতে, এবং কালকে তো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সেটা বসছে, ডেপুটি গভর্নর সেটা ব্যাংকার হচ্ছে, তাদেরকে আমরা বলি যেমনি হোক আমরা ফরেন এক্সচেঞ্জ আমরা সাশ্রয়ী আমাদেরকে প্রোভাইড করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো ৩ মাস সময় লাগবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা দিয়ে যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং, আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি ৬, ৭, ২২ যেতে পারি, এটা বেটার হয় আমাদের। মূল্যস্ফীতি কমাতে আগামী মার্চের সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমি যখন বাজেট রিভাইজ করব এবং বাজেট হবে তখন তো। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শতাধিক সুপারিশ রেখে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, কাল দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়া হবে। সুপারিশগুলো বাস্তবায়নযোগ্য বলেও জানান আব্দুল মুঈদ চৌধুরী।
দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। আমরা আর আইনের যে আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন, এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব। আর এর বাইরে এখন বলার কিছু নাই, 100টার বেশি সুপারিশ আছে। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো জামিন দেওয়া হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ এই রুল দেন। 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে 2 জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি শেষে অনারেবল হাইকোর্ট ডিভিশন 2 সপ্তাহের জন্য রুল জারি করেছেন। কেন তাকে জামিন দেওয়া হবে না? জনাব তারেক রহমান সাহেব ছিলেন, পাশাপাশি 21 টিভির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম সাহেব এবং প্রখ্যাত সাংবাদিক ডক্টর কনক সারোয়ার সাহেব ছিলেন। ওনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রদ্রোহীর অভিযোগ। আগে একটা রুল ইস্যু ছিল, সেই রুলটা শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাটা বাতিল করে দিয়েছেন, কারণ মামলায় কোনো ধরনের লিগ্যাল ইনগ্রিডিয়েন্টস ছিল না। এবার বইমেলার মোহনায়। চতুর্থ দিনে এসে চেনা রূপ ফিরেছে অমর 21 বইমেলা। পাঠক, লেখক আর বইপ্রেমীদের পদভারে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। জুলাই গণ অভ্যুত্থানের স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন আর লিখনে সাজানো হয় মূল সড়ক থেকে মেলার স্টলগুলো। MR আসাদের রিপোর্ট। বাংলা একাডেমির মূল ফটকের সামনের রাস্তায় মেট্রো রেল পিলারে শোভা পাচ্ছে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন, পোস্টার আর ব্যানার। এসব স্মারক পথচারী আর মেলায় আসা দর্শনার্থীদের স্মরণ করিয়ে দেয় জুলাই আগস্টের আন্দোলনের দিনগুলোকে। বইমেলার একাডেমি প্রাঙ্গণেও ছোঁয়া লেগেছে জুলাই বিপ্লবের। আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশ নেয়ার প্রামাণ্য দলিল ফুটিয়ে তোলা হয়েছে নানা উপায়ে। বিশেষ করে আন্দোলনের মূল রূপকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলে মানুষের ভিড় চোখে পড়ার মতো। নিজেদের আন্দোলনের নানা প্রতিকৃতি দেখে আপ্লুত ছাত্ররাও চান সর্বোচ্চ ত্যাগের এই অর্জন যেন বেহাত না হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের একটা স্টল আছে, ওখানে আর কি আমাদের জুলাই আগস্টে যে ঘটনাগুলো ওইগুলো নিয়ে বেশ কয়েকটা বই প্রকাশিত হয়েছে। দ্বিতীয় স্বাধীনতায় পেয়েছি, তো সেগুলা বইয়ের মাধ্যমে দেখে অনেক ভালো লাগতেছে, এমন ফিলিংস কাজ করতেছে যেগুলা সামনাসামনি দেখছি ওগুলো এখন বইয়ের পাতার মাধ্যমে দেখতে পারতেছি। মনে না চাইতেও মনে এসে পড়ছে যে এটা জুলাইয়ের ঐতিহ্যবাহী জিনিস, বা এই যে দেখেন এই ছবিটা দেখেন, দেখে কিন্তু মনে হইতেছে আসলে এটা আমাদের গর্বের বিষয়। আসলে সন্ধ্যার পর থেকে মূলত লেখকদের আনাগোনা বাড়ে বইমেলায়, আর প্রকাশকরা জানান মেলা ঘিরে নিজেদের পরিকল্পনা আর প্রস্তুতির কথা। আসুক, দেখুক, নিজেদের অভিজ্ঞতাকে শেয়ার করুক এবং নিজেকে আবার সেই যে স্পৃহা ছিল সেই পুনর্জীবিত করুক এবং দেশকে আবার সেই ধরে রাখুক, যেন আবার অন্য কেউ সেই প্রস্তুতি নিতে না পারে। সামনে সিয়ানের এই বইমেলায় সব মিলিয়ে 11টা বই আসার কথা আছে, তার মধ্যে জুলাই আন্দোলনের শহীদদেরকে নিয়ে কাজ আছে। আমাদের যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, চর্চা হচ্ছে, এটা হলো কি একটা মানে রেজাল্ট যে আসলে নতুনরা সুযোগ পাচ্ছে। একসময় নতুনরা সুযোগ পেত না, নতুনরা সুযোগ পাচ্ছে, নতুন নতুন বই আসছে, মানুষ নলেজ দ্বারা, জ্ঞান দ্বারা সমৃদ্ধ হচ্ছে। এটাই তো আমরা আসলে চাই। প্রতিদিনই নতুন নতুন 50টির মতো বই আসছে মেলায়। এর মধ্যে বেশি সাড়া পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রকাশিত বইগুলো। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া 11 বছর বয়সী কিশোরী আরাবী ইসলাম সুবার সন্ধান মিলেছে। পুলিশ জানায়, প্রেমের টানে নওগাঁর এক কিশোরের সঙ্গে পালিয়ে সেখানে অবস্থান করছে সুবা। সুবার বাড়ি বরিশাল। অসুস্থ পায়ের চিকিৎসার জন্য 2 মাস আগে ঢাকায় আত্মীয়র বাসায় আসে। ওই বাসা থেকে বেরিয়ে 2 ফেব্রুয়ারি থেকে লাপাত্তা ছিলেন সুবা। পরে তার সন্ধান চেয়ে বাবা ইমরান রাজীব 3 ফেব্রুয়ারি আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের 2য় ধাপ, যেখানে অংশ নিয়েছেন মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে বলে জানালেন জিএমপি কমিশনার।
গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমান আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ করে এখন চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইতিমধ্যে টঙ্গীর তুরাগ তীরে জমায়েত হয়েছেন দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি। ইসলামের আদর্শে জীবন পরিচালনা এবং সবাইকে কালেমার দাওয়াত দিতেই সমবেত হয়েছেন লাখো মুসল্লি। দিনরাত নামাজ সহ নফল ইবাদত বন্দেগী করে কাটছে তাদের সময়। সার্বিক নিরাপত্তায় সন্তুষ্ট তারা। यहाँ से जो नियत इरादा किया है अल्लाह के रास्ते में निकलने के लिए, उसमें भी आदमी को खूब हिम्मत के साथ निकलना है और मौत तक इंशाल्लाह दीन का काम करते रहना है। কিভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায় এবং জান্নাতে যাইতে পারে, এটার ফিকির এখানে হয়। গতবারের তুলনায় সব দিক দিয়ে আমরা সুন্দর ব্যবস্থাপনা সবাই সহযোগিতা করতে পেরেছি, এটার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। বাংলাদেশ তাবলিগ জামাতের সুরাই নিজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশি বয়ান শুরু করেন। বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামীকাল অর্থাৎ ইজতেমার শেষ দিন আমাদের ফজরের পর থেকে বিভিন্ন আমল শুরু হবে। 12টা থেকে 12:30টার ভিতরে আমাদের আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের বাংলাদেশের শীর্ষ মুরব্বী হযরত মাওলানা জুবাইর সাহেব। ইজতেমার আইন শৃঙ্খলা নিয়ে উপ পুলিশ কমিশনার জানান, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের পোশাক এবং সাদা পোশাকি উভয় এরকম নিরাপত্তা ব্যবস্থায় আমাদের কাছে ফোর্স নিয়োজিত আছে এবং তাদের পাশেই আমাদের একটা এই যে কন্ট্রোল রুম স্থাপিত আছে। এই বছর প্রথমবারের মতো 3 পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এর আগে প্রতি বছর 2 পর্বে অনুষ্ঠিত হতো বিশ্ব ইজতেমা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় নৌকাডুবিতে নিহত 23 জনের মধ্যে 10 জনের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। এমন খবরে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আরিফুর রহমান ও মোনাসিফ ফরাজি সজীবের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। পরিবারের সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্র পথে ইতালি পাড়ি জমাতে গিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলারই 10 যুবকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এহসান শেখ, সজীব মোল্লা, রাজীব, সাগর বিশ্বাস, আশিস কীর্তানিয়া ও অনুপ সর্দার রয়েছেন। গত 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে রাজৈর পৌরসভার টিটু হাওলাদার ও তার মামা আবুল বাশার আকন। 24 জানুয়ারি লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় অনেকের সাথে যাত্রা করেন তারাও। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে প্রাণ হারায় 23 জন, তাদের মধ্যে মামা ভাগ্নেও ছিল। মোবাইল করছে বা ছবিও পাঠাইছে, কয়েক হারা মারা গেছে, এই যে ছবি দেখেন। প্রতারণা দিয়া, লোভ লালসা দিয়া আমার বাইরে নিচ্ছে যে ওইটা সেদিয়া তোরে ভালো মতন রাখিয়া তারপরে তোরে ভালো মতন ভাবে গেম দেব। ঘটনার মূল হোতা রাজৈর উপজেলার স্বপন মাতুব্বর ও মনির হাওলাদার এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রফিক দালাল। তাদের কঠোর শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতাও চেয়েছেন তারা। বাইর খবর শুনি মারা গেছে, বাইর খবর শুনছি মারা গেছে, আমার ভাই নাই। এখন তো খোঁজ খবর পাই না, কান্দিয়া রোড গাড়ি হাঁড়ি আর চলি, আমার একটা বলাই অসহায় হয়ে গেছি। এখন আমি আমার বাইরে ফেরত চাই, আমি সরকার কাছে আমার বাইরে ফেরত চাই। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহ নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। লাশ আনার জন্য আমরা এখানে প্রত্যেকের তালিকা তৈরি করব, তালিকা তৈরি করে আমাদের প্রশাসনিকভাবে আমরা এইটা মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং যাতে সুষ্ঠুভাবে তাদের লাশগুলো প্রত্যেকে পরিবার বুঝে পায় সে ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। বুকের মানিককে হারানোর এমন খবরে এভাবেই বুক ফাটা কান্নায় ভেঙে পড়ছে তাদের মা। কোনো সান্ত্বনাই কি মায়ের এ আর্তনাদ থামাতে পারবে? মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। এদিকে জেলার চর কামারকান্দির অর্ধশতাধিক যুবককে ইতালি পাঠানোর নামে লিবিয়ায় মাফিয়াদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে দালাল আবুল কালাম মুন্সির বিরুদ্ধে। লিবিয়ায় সংঘবদ্ধ মাফিয়াদের হাতে তুলে দিয়ে নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে আদায় করা হয় মুক্তিপণ। দ্রুত দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
মাদারীপুরের শিবচরের দক্ষিণ চরকামারকান্দির মাসুম মোল্লা 1 বছর আগে 14 লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি করে দালাল আবুল কালাম মুন্সির সাথে। লিবিয়ায় নিয়ে তাকে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে। পরে আরও 20 লাখ টাকার জন্য চালানো হয় অমানবিক নির্যাতন। বর্তমানে বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানে না পরিবার। একই পরিণতি ওই গ্রামের সোহেল আহমেদেরও। জীবিত উদ্ধারের জন্য দালাল চক্রকে তার পরিবার 51 লাখ টাকা দেয়। এছাড়া সোহাগ মোল্লার জিম্মি দশায় গুনতে হয়েছে 45 লাখ টাকা, কিন্তু তারও কোনো সন্ধান নেই। শুধু মাসুম মুন্সি, সোহেল আহমেদ আর সোহাগ মোল্লাই নয়, অবৈধ পথে ইতালি যাবার সময় লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুরের চরকামারকান্দি এলাকার অর্ধশত যুবক। এই ঘটনায় দালাল আবুল কালাম মুন্সির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আমরা জানি যে বৈধভাবে নেবে, তারপরে আমরা পর্যায়ক্রমে 14 লাখ টাকা দেই যে বৈধভাবে যদি নেবে, আমাদেরকে না বললেও অবৈধভাবে লিবিয়ে নিয়ে যায়। সেখান থেকে আমার ভাই প্রচুর মারধর করে। আমার ভাইরে গেম না দিয়া, আমার বাইরে এখানে না পাঠাইয়া উল্টা আরেক ঘরে নিয়ে মারধর, প্রচুর মারধর করে। আমাকে ভিডিও কলে দেখায়, দেখানোর পরে বলে যে 20 লাখ করে টাকা দিবি, না দিলে তোর বাইরে মাইরা ফেলাম। অনেক মারধর করছে। ছেলে বলে আম্মু আমি তো বাঁচবো না, আমার এইভাবে মারতে আছে। তারপর আমরা কি করবো, আমাকে জায়গা জমি বিক্রি করে পরে টাকা দেওয়া লাগছে। 35 লক্ষ টাকা ও হাতিয়ে নিয়েছে। এখন আমার ছেলের কোনো খোঁজ খবর নাই, কোথায় আছে জানি না। একটাই দাবি, আর শাস্তি চাই, বিচার চাই। প্রশাসন বলছে দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে। মানব পাচারকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট বিভিন্ন সময়ে মামলা এবং তথ্য প্রমাণ আমরা পেয়েছি, অভিযোগের সত্যতা পেয়েছি। তাদের বিষয়ে আমরা মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সিআইডি বরাবর আমাদের চিঠি পত্র প্রেরণ করা হয়েছে। দ্রুত এ সকল দালালদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল। আফরিন পপি, মোহনা সংবাদ। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICMAB সদস্যদের জন্য কো-ব্র্যান্ডেড ভার্টিক্যাল ক্রেডিট কার্ড চালু করল ঢাকা ব্যাংক ও মাস্টার কার্ড। বিনামূল্যে বিমানবন্দর লাউঞ্জ সুবিধা ও 5 তারকা হোটেলে বিশেষ অফার সহ নানা সুবিধা পাবেন কার্ড হোল্ডাররা। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এতে NBR চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, ডিজিটাল ট্রানজ্যাকশন সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা হবে। এতে ঢাকা ব্যাংকের MD মোহাম্মদ মারুফ, ICMABর সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ ও মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রথম ধাপে 205 জন ভারতীয় সহ কয়েকটি দেশের অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে পাল্টা প্রতিশোধ হিসেবে আমদানিকৃত মার্কিন পণ্যে 15% শুল্ক আরোপ করেছে চীন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার C-17 নামের একটি সামরিক বিমান টেক্সাস থেকে 205 জন ভারতীয় নাগরিককে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। ভারতের সংবাদ মাধ্যম NDTV এ খবর জানিয়েছে। এর আগে আটক অবৈধ অভিবাসীদের গুয়েতেমালা, পেরু ও হন্ডুরাসে ফেরত পাঠিয়েছে মার্কিন সামরিক বিমান। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে টেক্সাসের এল প্যাসো এবং ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো থেকে আরও 5000 অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। চীনা পণ্যে 10% শুল্ক আরোপের পাল্টা হিসেবে একাধিক মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসে 15 আর অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং গাড়ি আমদানিতে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে তদন্ত সহ অন্যান্য বাণিজ্য সম্পর্কিত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে বেইজিং। এর আগে কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাসের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটির পাল্টা শুল্ক আরোপের হুমকি এবং সীমান্তে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এদিকে ফেডারেল ঋণ, অনুদান এবং অন্যান্য আর্থিক সহায়তা বন্ধে ট্রাম্পের ঘোষণায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আদেশ দিয়েছেন মার্কিন বিচারক লরেন আলী খান। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। চলতি বছর সেখানে 70 জনকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা।
এ হামলা ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এরই মধ্যে গাজা ধ্বংসস্তূপ থেকে আরও 18 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। খেলার খবর ফুটবল। ফুটবলার ও কোচের দ্বন্দ্ব নিয়ে বাংলাদেশ নারী ফুটবল বর্তমান সময়ে ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচিত ইস্যু। এরই মধ্যে লাগাতার হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাফজয়ী খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়া। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। বলেন, বাংলাদেশ নারী দলের ফুটবলার হিসেবে তিনি এবং তার সতীর্থরা কিছু বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। এরপর থেকে লাগাতার হুমকি পাচ্ছেন তিনি। বিপিএল ঘিরে নানা অভিযোগ, যার পুরো দায় এসে পড়েছে বিসিবির ঘাড়ে। ফিক্সিং তদন্তে ইতোমধ্যে কাজ শুরু করেছে বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট। এবার তাদের সহযোগী হিসেবে স্বাধীন তদন্ত কমিটির ঘোষণা দিয়েছে সংস্থাটি। 3 সদস্যের কমিটিতে আছেন একজন সাবেক বিচারপতি, একজন সাবেক ক্রিকেটার ও একজন আন্তর্জাতিক আইনজীবী। নিজস্ব মতামতের মাধ্যমে বোর্ড এবং আকুকে সহায়তা করবেন তারা। মঙ্গলবার বিসিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্বাধীন তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। প্লে অফের এলিমিনেটরে হেরে স্বপ্নভঙ্গ হওয়ায় হতাশ রংপুর রাইডার্স। 3 বিদেশি তারকা আনায় দলটির খরচও হয় সোয়া কোটি টাকার মতো। ফলে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত এ ফ্র্যাঞ্চাইজি। এদিকে কেন 3 তারকার একজনও জ্বলে উঠতে পারেনি তা নিয়ে চলছে পর্যালোচনা। যদিও ওই 3 তারকার চেয়েও দলের দেশীয় ক্রিকেটারদের ছন্দপতন ও পাকিস্তানের খুশদিল শাহের চলে যাওয়াকে বড় কারণ হিসেবে দেখছেন রংপুরের সহকারী কোচ আশরাফুল। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। এলিমিনেটরে খুলনার বিপক্ষে জ্বলে উঠতে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্সকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। এতে দলটির খরচ হয় 1,24,00,000 টাকা। কিন্তু জয় তো পেলই না, বরং হারলো আরো বাজেভাবে। 9 উইকেটে হেরে বিপিএল থেকে বিদায় রংপুর। এর আগে 3 জনই দুবাইয়ের IL T20 লিগ খেলেছেন। সেখান থেকে রাতেই রওনা দেন পরদিন বিপিএল ম্যাচ খেলতে। কিন্তু ম্যাচে 3 জনের ব্যাট থেকে মিলিতভাবে আসে মাত্র 12 রান। দুবাই থেকে হঠাৎ করে ঢাকার মাটিতে এসে পড়ায় হয়তো ঝিমিয়ে পড়েছিলেন রাসেল, ডেভিড ও ভিন্স। হঠাৎ করে মাঠ পরিবর্তন যে পারফরম্যান্সের উপর একটু হলেও প্রভাব ফেলে তা অবশ্য অস্বীকার করছেন না রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। তবে আশরাফুল দুষছেন দেশীয় ক্রিকেটারদের ছন্দহীন পারফরম্যান্সকে। দেশীয়দের মধ্যে কেবল অধিনায়ক সোহানের রান 2 অঙ্কের ঘরে। সম্মত খুলতেই পারেননি রানের খাতা, বাকি সবার রান 1 অঙ্কের ঘরে। তবে পাকিস্তানের খুশদিল শাহের প্রস্থান একটি বড় কারণ হিসেবে মনে করেন আশরাফুল। 10 ম্যাচ খেলে খুশদিলের 8 ইনিংসে রান 298, যার গড় 59.60, স্ট্রাইক রেট 175.29, বল হাতেও 9 ইনিংসে 17 উইকেট শিকার তার। এছাড়া ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের চলে যাওয়াও আরেকটি বড় কারণ বলা যেতে পারে। 6 ইনিংসে তার মোট রান 218। সিলেটের বিপক্ষে অ্যালেক্সের 113 রান এখনও তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তার না থাকাটাও রংপুরের ব্যাটিং লাইন দুর্বল হওয়ার আরেকটি বড় কারণ। মুদাসসির আলী, মোহনা সংবাদ। ক্রিকেটের আরও খবর। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানালেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার দিমুথ করুণারত্নে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে গলে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন লঙ্কান এই ওপেনার। অজিদের বিপক্ষে ম্যাচটি হবে তার ক্যারিয়ারে 100তম ম্যাচ। এর আগে সব মিলিয়ে টেস্টে 7,172 রান করেন করুণারত্ন। আছে 16টি সেঞ্চুরি। তার টেস্টের সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছিল বাংলাদেশের বিপক্ষে। 2021 সালে করেছিলেন 244। শ্রীলঙ্কাকে দীর্ঘদিন টেস্টের নেতৃত্ব দিয়েছেন এই ওপেনার। শ্রীলঙ্কার হয়ে 50টি ওয়ানডেও খেলেন করুণারত্নে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আজ থেকে আগরতলা মিশনে ফের ভিসা সেবা চালু করেছে বাংলাদেশ। সহকারী হাইকমিশনে হামলার কারণে 2 মাস বন্ধ থাকে কার্যক্রম। শনিবার পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে 6 সংস্কার কমিশন, জানালেন আইন উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা ফেব্রুয়ারির মাঝামাঝিতে। পাচারের অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের লকার তল্লাশিতে আদালতের অনুমতি চায় দুদক।
এবং স্বাস্থ্য খাত সংস্কারে বিএনপির 3 প্রস্তাবনা, নির্বাচন প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারকে কোনো রকম ধোঁয়াশা তৈরি না করার আহ্বান। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।